দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আমার সাথে হট সেটের এই বিশেষ পর্বের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বকর সিদ্দিকী মহাশয়। স্বাগত আপনাকে হট সেটের এই বিশেষ পর্বে। আমরা জানি হট সেট মানে সেই মুহূর্তের কি তাজা খবর সেটাই গরম গরম পরিবেশন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। ঠিক এই মুহূর্তে যেটা চলছে সেই প্রসঙ্গই আজ আমরা অন্য একটি তুলে ধরবো। এসআইআরে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। এই নিয়ে কারোরই মাথা ব্যথা আমরা দেখতে পাইনি, কারণ নির্বাচন শেষ হয়ে গিয়েছে, তাই তো? কিন্তু এই যে যাদের নাম বাদ পড়ে গেছে এদের ভবিষ্যৎ কি সেটাও কিন্তু আমাদের প্রত্যেকে এই মুহূর্তে অজানা। এবার তারা ভোট দিতে পারেনি, এদিকে সরকার গঠনেরও ৩ মাস হয়ে গেল। কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? দেখুন, এই পুরো বিষয়টা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং এটা নির্বাচনে জয়লাভের এটা একটা কৌশল করা হয়েছে এবং ক্ষমতায় আসবার জন্যে এই পরিকল্পনা করে কিছু ভোটারকে নানান কারণে বাদ দেওয়া হয়েছে। তো যাই হোক, এসআইআর হতেই পারে, এটা নিয়ে কারো কিছু বলবার নেই। সেখানে কেউ মারা গেছে, স্থান ত্যাগ করেছে, দেশত্যাগ করেছে, নানান রকম কারণে হতে পারে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যেভাবে এই এসআইআর কাজটা করেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমার মনে হচ্ছে, এবং আমি কেন, ভারতবর্ষে যারা সাধারণ মানুষ যারা একটু বোঝেন তার প্রত্যেকেই ধরে নিয়েছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত। আজকে দেখুন, ভোটের রেজাল্ট কিন্তু ২৭ লক্ষতে ভোটারকে বাদ দেওয়ার জন্যে ভোটের রেজাল্ট কিন্তু পাল্টে গেল। একটা দলকে সরিয়ে ক্ষমতায় চলে এসছে, এটাও ভাববার বিষয় আছে। এবং কেন উদ্দেশ্য প্রণোদিত বলছি আমি এখানে সাধারণ মানুষের কথা যদি ধরি, যে এই যে ২৭ লক্ষ মানুষ বাদ গেল, এই ২৭ লক্ষ মানুষকে সবাই এই বর্তমান যে সরকার তাদের বিপক্ষে ছিল। দেখুন, সেটা নয়, কিন্তু সেটা তারা সেইভাবে তারা নিজেদের একটা বিবেচনা করি কাজটা করেছে, ক্যালকুলেশন নিঃসন্দেহ। ওরা একটা সার্ভে নিশ্চয়ই করেছে, তাদের রাজনৈতিক সার্ভে থেকে, রাজনৈতিক এক্সপিরিয়েন্স থেকে, ভোটের এক্সপিরিয়েন্স থেকে তারা মনে হয়েছে যে এইগুলো বাদ দিতে হবে বা এই সংখ্যাটাই বাদ দিতে হবে। তার মধ্যে কিছু হয়তো তাদেরও থাকতে পারে, সেটা একটা লোক দেখানো, এবং এটা পরিকল্পিতভাবে করেছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এবং সেই কারণে তারা পাওয়ারে এসছে। মানুষ কি করবে সেইটা কিন্তু মানুষ ভাবতে পারেনি। কেননা আমরা দেখেছি বিগত কংগ্রেস রাজত্বে কোনো কিছু সামান্য কিছু হলে তার প্রতিবাদ হতো, এবং প্রতিবাদের ফলে সরকার ভোট ডাউন করত এবং তাদের দাবি মানত বা অনেক কিছু বিষয়ের সমাধান হতো। জনগণের সঙ্গে সরকারের একটা আত্মিক যোগাযোগ কিন্তু ছিল। বামফ্রন্ট সরকার এলো, আর ওই কংগ্রেস আমলে বামরা নেতৃত্ব দিত, খুব স্বাভাবিকভাবে খুব সংগঠিত আন্দোলন গড়ে উঠেছিল। বাম যখন রাজত্বে শাসনে চলে এলো, তারপর থেকে মানুষের গণতান্ত্রিক চেতনা, প্রতিবাদের ক্ষমতা কমে গেল, এবং এক কথায় তাদের চিন্তা চেতনা মানে থেতো হয়ে গেল, আর মসৃণ থাকলো না। ফলে মানুষ আস্তে আস্তে এই প্রতিবাদ করার যে সাহস, সেই সাহস কিন্তু আর দেখাতে পারল না। সেটা কিন্তু বামফ্রন্টের জামানায় আমরা দেখেছি, এবং আস্তে আস্তে মানুষের প্রতিবাদ করার, যেমন আপনি যদি 10 দিন কথা না বলেন, 11 দিন আপনার কথা বলতে আটকে যাবে। মানুষের ঠিক সেই প্রতিবাদ মুখর দিনগুলো দেখতে পেলাম না আমরা। বামফ্রন্টের কৌশলই হোক, তার অত্যাচারী হোক, তাদের ভয়ই হোক, মানুষ প্রতিবাদ থেকে সরে দাঁড়ালো। পরবর্তীকালে আবার একটা সরকার এলো, সে সরকার আরও কঠিন মনোভাব নিল, ফলে তো তাদেরও 11 বছর দিয়ে 34 বছরে দিয়ে 11 বছর, এতদিন ধরে মানুষ আন্দোলন, প্রতিবাদ, মিছিল, মিটিং এই সমস্ত কিন্তু ভুলে গেল এদের অত্যাচারে। ফলে দেখা গেল মানুষ কিন্তু আর চাইছে না আন্দোলন কিছু করতে, যদি আমার কিছু হয়ে যায়। তো সেই কারণে আন্দোলনটা যেভাবে হওয়া উচিত ছিল, এই যে ২৭ লক্ষ মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন,
দেশের রাজনৈতিক সত্তা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা বাকি যারা আছেন দেশের নাগরিক তাদের উচিত জন্য তাদের সমবেদনা জানানো, তার পাশে দাঁড়ানো। কেউ কিন্তু সাংঘাতিকভাবে দাঁড়ায়নি। এবং দেখুন আপনি এই রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আমরা একটা জিনিস কিন্তু খুব লক্ষ্য করছিলাম যে সুতি লোকসভা বিধানসভা কেন্দ্রে কিছু লোক, তারা রাজনৈতিক লোক অরাজনৈতিক লোক একসঙ্গে মিলিত হয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়েছিল যে আমরা এদের ব্যবস্থা না হলে পরে আমরা ভোট বয়কট করব। কিন্তু সে আকার নিতে পারল না, হয়ে ওঠেনি। এবং সারা পশ্চিমবাংলার কোনো জায়গায় এই জায়গাটা আসেনি, কোনো রকমের আন্দোলন হয়নি। এবং কেন হয়নি? যে এই রাজনৈতিক দলের লোকেরা তারা সবাই শাসন ক্ষমতা যেভাবে হোক আঁকড়ে ধরে রাখবো, এই বা আমরা দখল করব, এই চিন্তা নিয়ে তারা ব্যস্ত ছিল। কাজে ওরা কিন্তু আর এই আন্দোলনে যায়নি। ঠিক আছে, 27 লক্ষ যা হয়েছে এগুলো দিয়ে হয়তো আমরা আমাদের শাসন ক্ষমতাকে ধরে রাখতে পারবো বা একটা কিছু বা দখল করব। তখনও পর্যন্ত আত্মবিশ্বাস কাজ করেছিল যে আত্মবিশ্বাস কাজ করে, এতে কোনো ক্ষতি হবে না, আমাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু পরবর্তী তখন তারা এতটুকু ভাবলেন না যে 27 লক্ষ লোক তাদের অধিকার হারিয়ে দিচ্ছে, তাদের পাশে আমরা দাঁড়াই, তাদের আমাদের প্রয়োজন আছে, তারাও নাগরিক, আমরা নাগরিক। সেই কথাটা কিন্তু ব্যবধানে পরাজয় হয়েছে, হয়তো সেই ব্যবধানটা মিটে যেতে পারত। আর সে সম্প্রতি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একটি শুনানি করেছেন, আর সুপ্রিম কোর্ট তারপরে দেখেছি আমরা যে নড়ে চড়ে বসেছে। কারণ আমরা এই দেখেছি যখন প্রচুর সংখ্যক মানুষের নাম বাদ পড়ছিল এসআইআর থেকে, তখন সুপ্রিম কোর্টের বিচারকদের দ্বারা একটি আসন বসানো হয়েছিল, যেখানে তারপরে পরবর্তী অনেক সংখ্যক মানুষের নাম ট্রাইব্যুনালে এসে পর্যন্ত পড়েছিল, কিন্তু সেটা সেইখানেই স্থগিত হয়ে রয়েছে। তারপরে সেই কাজ কিন্তু আর আগে আসেনি। তবে সুপ্রিম কোর্টের কি কোনো রকমের দায়বদ্ধতা নেই যে নির্বাচন পরে সেই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার? দেখুন, সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে সারা দেশের মানুষের কল্যাণের জন্য আইন সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, করতে হবে কিনা সেটা দেখবার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের আছে। কেননা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তারা বিচারালয় ছাড়া কোনো জায়গা নেই। আপনি একজন আইন বিশিষ্ট মানুষ, আপনি এই বিষয়টা ভালো করে জানবেন। ঠিক এক্স্যাক্টলি সেই কারণেই আমার প্রশ্নটা করা, যে একটা কাজ শুরু হয়েছিল নির্বাচনের পূর্বে, আইনজীবী বিচারকেরা মিলে তাদের বেঞ্চ তৈরি হয়েছিল, তারা নথিপত্র আরো দিতে বলেছিল, তার এগেনস্টে সমস্ত কাজগুলো হবে। কিছু মানুষ নথিপত্র দিয়ে তাদের নামকে আবার লিস্টেড করতে পেরেছে, বাকিরা থেকে গেছে। তাহলে তো তার দেখা গেল যে নির্বাচন পর্যন্ত সেই কাজ হলো, কিন্তু নির্বাচনের পরে সেই নিয়ে আর কোনো হেলদোল নেই। আমাদের দেশের বিচার ব্যবস্থা অত্যন্ত বিলম্বিত ব্যবস্থা। আজকে মনে করলে আমি তাড়াতাড়ি একটা সুবিচার পাবো না বা কোনো ডিসিশন হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধরুন একজন হেরে গেল, সে আদালতে দ্বারস্থ হলো, দেখা গেল সেই মামলার যখন বিচার হচ্ছে তখন আরো 5 বছর পেরিয়ে গেছে, হয়তো সেই নেই এবং সেই টার্মটাই শেষ হয়ে গেছে। এত দীর্ঘমেয়াদী কোনো কিছু হলে পুরনো স্মৃতিচারণ করাও খুব খুবই মুশকিল। আর এই যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিলেন যে ট্রাইব্যুনালের এদের সমস্তগুলোকে দ্রুত সমাধান করার, কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি যে আমাদের যে ইলেকশন কমিশন এবং অন্যান্য প্রশাসনিক ব্যাপারগুলো তারা কিন্তু একটা চক্রের সঙ্গে জড়িত। সুপ্রিম কোর্ট তাদেরকে অর্ডার দিয়েছেন, কিন্তু অর্ডার কমপ্লাই করার দায়িত্ব গ্রহণ করেন বা ব্যবস্থা গ্রহণ করেননি। সেক্ষেত্রে আমি বলবো যে সুপ্রিম কোর্টের যে আদেশ শুধুমাত্র একটা আদেশ হলো, আদেশটা কার্যকর করতে হবে সে বিষয়ে কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। ওরা প্রয়োজন ছিল সুপ্রিম কোর্টের, যদি এই ডাইরেকশন না মানেন তাদের কন্টেম্প্ট অফ কোর্টের দরকার ছিল। তাহলে আমি কাকে বলবো যে কে নিঃশ্বাসের সঙ্গে কাজ করছেন? বিচার ব্যবস্থাও ঢিলা হয়ে গেছে, এটা পরিষ্কার বিষয়, আমরা বুঝতে পারছি। তা না হলে এখানে মুর্শিদাবাদ জেলারই ইয়ান আলী বলে এক ভদ্রলোক, তার এরকম আটকে গিয়েছিল ট্রাইব্যুনালে, তিনি সঙ্গে সঙ্গে আলাদাভাবে সুপ্রিম কোর্ট করলেন।
সুপ্রিম কোর্ট বললেন যে এর ম্যাটারটা তুমি তাড়াতাড়ি দেখো, প্রত্যেকের ক্ষেত্রে তো সেটা এবং সম্ভব যারা নয়। ক্যান্ডিডেট, হ্যাঁ, তারটাকে দেখো, বেছে বেছে কিছু লোকের আচ্ছা। তাড়াতাড়ি হয়ে গেল, তার এই 27 লক্ষ লোক তাদেরটা হয়তো অসুবিধা কথা। যেমনটা আপনি বললেন যে যারা ক্যান্ডিডেট তারা পার্সোনালি আপিল করেছেন, তাদেরটা তাড়াতাড়ি হয়ে গেছে। কিছু লোক যারা আইনের বিষয়গুলো সম্পর্কে কিছুটা জানে, তারা আলাদাভাবে সে তাদেরটা ব্যবস্থা process করে করিয়েছে। নিয়েছে। কিন্তু সকলে তো এক নয়। সকলে এক নয়, মানে 27 লক্ষ সংখ্যাটা কিন্তু 27 লক্ষ। একজন যদি সুবিধা পায় তাহলে ওরা এই 27 লক্ষ বাকিগুলো কোন শ্রেণীর এইবার নাগরিক? সুপ্রিম কোর্টে কোনো একটি কেস করতে গেলে তার ব্যাকআপ লাগে, নিশ্চয় সেটাও সবার নেই। নেই। আর সেই জন্য সে অর্থনৈতিক যায়নি। দিয়ে তারপরে মনে করুন যারা আজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কথা যদি বলি, এখানকার প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা বাইরে, যারা কাজ করতে আবার চলে গেছেন, কাজ বাদ দিয়ে কেউ বসে থাকতে পারে না, তারা বারবার ফিরে আসতে পারবে না, যে এই সমস্যা, কারণ তারা এর পেছনে দৌড়াবে না সংসার সামলানোর জন্য যে আর্থিক প্রয়োজন তার পেছনে দৌড়াবে। খুব স্বাভাবিক। পরের প্রশ্নে আসি, নতুন সরকার আসার পর থেকে আমরা শুনেছি যাদের নাম নেই তারা কোনো রকমের সরকারি সুযোগ সুবিধে পাবেন না। তাহলে এতগুলো যে গরিব মানুষ যাদের কাগজপত্র ঠিক নেই, যে কথা বলছিলাম, সম্পূর্ণ নথি তারা জমা করতে পারেনি, তাই ট্রাইব্যুনালেও তাদের নামের কোনো ডিক্লারেশন ক্লিয়ার হলো না, তাদের কি পুশব্যাক করা হবে? এই নিয়ে একটা কিন্তু অনিশ্চয়তা থাকছে, এটা নিয়ে কি বলবেন? এখন বিষয় যেটা হচ্ছে যে আমরা একটা পরিষ্কার বুঝতে পারছি যে পরবর্তীকালে এই 27 লক্ষকে তারা নাগরিক নন, এই তকমা দিয়ে তাদের অন্যরকমভাবে, মানে কোন রকম কোনো সুযোগ সুবিধা তাদের দেওয়া হবে না, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এবং সেটা কখন বলছেন? সুপ্রিম কোর্ট যেখানে মান্যতা দিয়েছেন যে ট্রাইব্যুনাল ম্যাটারগুলোকে ডিসপোজ অফ করুন, ওখানে কাজটা একদমই এগুতে পারছে না। সেখানে সরকারি কোনো ইন্ধন নেই তাড়াতাড়ি করবার জন্য। সরকার যদি সহযোগিতা না করে ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব নয়, সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয়, প্রত্যেকের সঙ্গে কোরিলেটেড। তো তা যদি না হয়ে থাকে তাহলে পরে এই 27 লক্ষ লোকের ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট ঠিক করতে পারবে না। এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও কিন্তু এই সংখ্যাটা কয়েক লক্ষ একটা ডিস্ট্রিক্টে। তারা কি করবেন? তাদের যা অবস্থা, যেটা মনে হচ্ছে যে তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের নাগরিকত্ব হারাবেন এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে নাগরিকত্ব থেকে বঞ্চিত করবেন, নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবেন। পরিষ্কারভাবে ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, এর পরের বিধান আসবে, তোমাকে ওকে এই 27 লক্ষকে তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না, তোমার রেশন কার্ড পাবে না। এই যে গরিব মানুষগুলো মনে করুন যারা রেশনের চাল নিয়ে থাকে বা অন্যান্য যে প্রকল্প থেকে তারা যে বেনিফিটটা পেতেন, আজকে ডিক্লারেশন হয়ে গেছে যে যাদের নাম নেই, আমি যদি আজকে অন্নপূর্ণা যোজনার কথাই বলি, যাদের ট্রাইব্যুনালে নাম নেই তারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেও টাকা পাবেন না। এরকম আরো যে পরিকল্পনাগুলো রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, সেখান থেকে বঞ্চিত হচ্ছেন বারবার করে। তাদের কি হবে? রাজনৈতিক দলগুলোর কি কোনো রকম দায়বদ্ধতা নেই? আজকে যারা জিতেছেন, যারা রাজ্যে আছেন, আর যারা বিরোধিতায় রয়েছে বা অন্যান্য রাজনীতি দলগুলো, তারা এই মুহূর্তে কেন একটু কোনো হেলদোল দেখাচ্ছে না? আবার কি অপেক্ষা লোকসভা নির্বাচন? যারা রাজনীতি করছেন, যা বর্তমান পরিস্থিতি যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আমরা তাদের কারবার দেখে বুঝেছি যে তারা মানুষের সঙ্গে মানুষের কথা ভাবেন না, তারা নিজেদের কথা ছাড়া বাইরে কোনো কিছু ভাবেন না। মানুষের কল্যাণ যদি ভাবতেন তাহলে এই 27 লক্ষ লোক নিয়ে বিশাল আন্দোলন গড়ে তুলতে পারতেন। সামান্য একটা ককরোচ পার্টি কিছু ছাত্ররা তারা ভারতবর্ষকে হিলিয়ে দিল, আর এই 27 লক্ষ লোককে নিয়ে কোনো রাজনৈতিক দল বা কয়েকটি রাজনৈতিক দল একজোট হয়ে কোনো আন্দোলন করতে পারতো না। তাহলে অ্যাটলিস্ট যে ওয়ার্ক অন প্রসেস যেটা বলে সেইটা তো কোনোটাই নেই। এবং দেখবেন আপনি এই করতে 29 নির্বাচন আসবে, তখন এটা একটা ইস্যু হবে। এক্স্যাক্টলি আমি একটু আগে বললাম, এটা কি এখন স্থগিত আছে এই কারণে যে লোকসভা নির্বাচনে করতে করতে ওটাকে পার করে দেবে, আলটিমেটলি নাগরিকত্ব হারাবে। আর আর্থিক কারণে হোক বা যে কোনো কারণে হোক তারা পাচ্ছে না, হারিয়ে দিচ্ছে, সেটাও জেনে মেরা ঠিক আছে। যার সক্ষমতা আছে, সমস্ত দিক দিয়ে সক্ষমতা আছে, সেও তো নাগরিকত্ব হারাচ্ছে। রাজ্য সরকার বলছেন যে রাজ্য স্বার্থে, দেশের স্বার্থে এই কাজগুলো খুব জরুরি। এতগুলো লোক, এরা অনুপ্রবেশকারী,
এতগুলো লোক কি অনুপ্রবেশকারী হওয়া সম্ভব? দেখুন, এই বিষয়টা তো আমাদের চোখ মুখ খুলিয়ে দিচ্ছে যে সরকারের কি উদ্দেশ্য এবং কি তারা চাইছেন। তারা মানুষগুলোকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে তাদেরকে দেশ থেকে তাড়াবেন বা কোনো জায়গায় ডিটেইন করিয়ে রাখবেন, তাদের নাগরিকত্ব স্বীকার করবেন না, তাদের কোনো বেনিফিট দেবেন না। এটা একটা বিশাল ধরনের চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন না হয়, এই চক্রান্তের বিরুদ্ধে যদি আদালতে কোনো পায়চারা না হয়, এটা কিন্তু মানুষের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দেখেছিলাম যখন এই এসআইআর এর পর্ব চলছিল, অনেকেই খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিল এবং অনেককে প্রাণ হারাতেও দেখেছি। সেই আতঙ্ক এখনো কেটে ওঠেনি, আরো বাড়বে। ঠিক আছে, আমরা এই যারা ট্রাইব্যুনালে আছে তারা যে অনিশ্চয়তায় রয়েছে, আমরা নাগরিকত্ব পাবো না, কি করব না করব, তার মধ্যে কিন্তু বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশনের কথা যদি আমরা, যারা পড়াশোনা করছে, যারা নতুন কোনো চাকরিতে জয়েন করেছে, সরকারি বা বেসরকারি, তারা যদি বলে যে আমাদেরকেও অনুপ্রবেশকারী, আমরা প্রমাণ করতে পারছি না, আমাদের কোনো নথি প্রপারলি দিতে পারছি না, তাহলে তারা কি করবে? দেশ কাদের হাতে যাবে? দেশ লুম্পেনদের হাতে যাবে, সমাজ বিরোধীদের হাতে যাবে, তাদের সাথে দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে যাবে। এক পরিবারের 4 সদস্যের নাম রয়েছে, যে ছেলেটা চাকরি করছে বা পড়াশোনা করছে তার নাম নেই, সেই ছেলেটিকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন, একদম বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। বিষয়গুলো ভীষণ ভাববার, শুধু ভাববার নয়, এবং অত্যন্ত চিন্তার বিষয়। এবং এখনো আমরা বলবো যে বিশেষ করে আমি এই কারণে আরও TV24 বাংলাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা বা আপনারা এই আপনাদের যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা স্তম্ভ হয়ে যে মানুষের এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, মানুষ যাতে বোঝে এবং বোঝার পরে তার সঠিক পদক্ষেপ নিতে পারে। এটা অত্যন্ত ভালো কাজ এবং এটা খুব দায়িত্বপূর্ণ কাজ করছেন। এটার জন্য আমি বিশেষভাবে TV24 বাংলাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মতন যারা সুচিন্তিত মানুষ, যারা সমাজ নিয়ে চিন্তা করেন, অবশ্যই একটা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। যদি না আসে, এখনও আমাদের হাত থেকে তাস বেরিয়ে যায়নি, এখনও আন্দোলন করার আমাদের সুযোগ আছে, রাস্তা আছে। যে যেমনভাবে ককরোচরা আন্দোলন করছে, আমরা কিন্তু তার থেকে পিছিয়ে থাকার কথা নয়। কারণ এই যে ককরোচ, তারা কাদের বাড়ির ছেলেমেয়েরা? আমাদের বাড়ির ছেলেমেয়েরা। তো এই বাচ্চা ছেলেগুলোর সঙ্গে আমরা সঙ্গ দিই, বিভিন্ন রাজনৈতিক দল যারা বলে নাকি আমরা মানুষের ভালো করার জন্য আছি, আমরা সমাজ দরদি, মানব দরদি, তারাও যদি আমাদের সঙ্গে আসে, তাহলে পরে এই সরকার তো দূরের কথা, কোনো সরকারি যত স্বেচ্ছাচারী হোক, তা সে পদ হারাতে বাধ্য হবে এবং পরাজিত হবে। সরকারের বক্তব্য যে যারা অনুপ্রবেশকারী একটা ট্যাগ দিয়েছেন যে তাদের মধ্যে হিন্দু মুসলিম দুটোই রয়েছে। হিন্দুদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা সিএতে অ্যাপ্লাই করুন, আপনারা হিন্দু হয়ে থাকলে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। একইভাবে মুসলিমরাও দেশের নাগরিক, তাদের ক্ষেত্রে কি, যারা ভারত স্বাধীন হবার অনেক পূর্ব থেকে এই দেশে রয়েছে, তাদের অধিকার। শুনুন, এই যে বিষয়টা, এই বিষয় সম্পূর্ণ কিন্তু সংবিধান বিরোধী কথা। এবং এটা বলছে যে এটা কেন করতে চাইছেন, এই যে 27 লক্ষ লোকের জন্যে মানুষ যাদের একত্রিত হয়ে জমায়েত হয়ে প্রতিবাদ না করতে পারে, তার জন্য এদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়া। একটা হিন্দু ভাগ, একটা মুসলমান ভাগ, হিন্দুদেরকে কিছুকে একটা সুযোগ পাইয়ে দেওয়া, মানে ওদেরকে উৎসাহিত করা, মুসলমানদের একটু পিছিয়ে যাওয়া, মানে দুই পক্ষে মারামারি লেগে গেলে এক্স্যাক্টলি হিন্দু মুসলিম একটা বিদ্বেষ তৈরিই হবে। আর সুযোগ সুবিধা আবার একটা কেমন একটা হাহাকারির। অবশ্যই 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 সুপ্রিম কোর্ট যে বিচারকদের এই কাজে নিয়োগ করেছিলেন, তারা তাদের কাজ অসম্পূর্ণ রেখেছে একেবারেই, এটা আমরা দেখে গেছি। কিন্তু মানুষ এরপরে তাহলে আইন কি আর ভরসা করতে পারবে? আপনি একজন আইনের, আস্তে আস্তে সামাজিক অবক্ষয় যদি হয়, একটা সমাজের একটা জায়গায় যদি ঘুম ধরে, সব জায়গায় ঘুম ধরবে। কাজী আমাদের প্রশাসনিক ক্ষেত্রে বলুন, আইনও যদি তার কাজ ঠিক না করে তো সেখানে তার দেখার কিছু নেই। মানুষের একমাত্র নিজের বিচার নিজের হাতে, প্রতিবাদ, জমায়েত, আন্দোলন, আর পরিশেষে বিদ্রোহ। আর এই করি কিন্তু
দেশদ্রোহিতার জন্ম নেয়, এটাও আমি আপনাকে বারবার বলছি। কাজে যদি আমরা দেশকে সত্যি ভালোবাসি, তাহলে পরে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এই কাজগুলো করতে হবে। আমরা দেশদ্রোহিতাকে আমরা রক্ষা করতে পারবো, তার থেকে হাত বাঁচাতে পারবো। আমরা সামাজিক যে বিভেদ, সেতে মানুষকে বাঁচাতে পারবো এবং সঠিক এবং একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারবো। প্রত্যেকটা নাগরিক যারা ট্রাইব্যুনালে রয়েছে তারা তাদের অধিকার হারাচ্ছে। এসআইআর নিয়ে এত সমস্যা, মানুষ এখন সত্যি যে অনিশ্চয়তায় রয়েছে, কি করণীয় তাদেরকে, কি বলবেন দর্শকদেরকে? দেখুন, আমি একটা কথাই বলবো, সমস্ত মানুষ এক হয়ে এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবিধান করা। ঠিক যেভাবে আমাদের দেশের শিক্ষামন্ত্রীর পতন ঘটেছে, ঠিক তেমনিভাবে শান্তিপূর্ণ রাস্তায় বৃহত্তর আন্দোলন করে আমাদের এই দেশের সরকারকে উৎপাটিত করা দরকার এবং এই অপশাসন হাত থেকে মানুষকে বাঁচানো দরকার। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি বিষয়টা এখনো ভাবার, মাত্রই বিধানসভা নির্বাচন পার হয়েছে, 3 মাস হয়েছে, এখনো লোকসভাতে অনেকটা সময় রয়েছে। এই যে 3 বছরে কি হতে পারে কি হতে পারে না, এই অনিশ্চয়তা, সাধারণ মানুষ কি করবে যারা এখনো নাম নথিভুক্ত করাতে পারেনি, তাদের কি প্রসেসিং করানো উচিত? আমার মনে হয় আপনার সাথে আপনি যদি সহমত, যে তারা কিছু নিজের উপায়টা নিজেকে করতে হবে বলে আইনের পথ ধরে কি প্রথমে কি করা উচিত সেটা নিয়ে নিজেদেরকেই উদ্বেগ দেখানো উচিত, না হলে পরবর্তীতে এই সমস্যা আরো বাড়বে। দেখুন, আইনের বিষয়ে যেভাবে করা দরকার সেটা তো অলরেডি করেছে এবং সেখানে 27 লক্ষ যদি নাও হয়, 20 লক্ষ লোকের আবেদন সেখানে আছে, পেন্ডিং আছে, তাই না? তো তারা তো আইনের কাজটা করেছে। এবার ওদের দায়িত্ব হচ্ছে এদের ভাগ্যটাকে নির্ধারণ করেন, সঠিক বিচার করুক। যদি এদের কোনো যোগ্যতা না থাকে, ওরা থাকবে না। অ্যাটলিস্ট কাজটা যেন, অ্যাটলিস্ট আমরা দেখতে চাই যে আমাদের দেশে বিচার ব্যবস্থা অত্যন্ত দৃঢ়, আমরা বিচারের দোরগোড়ায় বিচার পাবো, অন্ততপক্ষে এই ভরসাটুকুই আমাদের রাখতে হবে এবং বিচার ব্যবস্থাকেও আমাদের সেই ভরসা দিতে হবে। বিচার ব্যবস্থার উপরে আমরা নজরে রাখবো TV24 বাংলার পর্দাতেও। এসআইআর শুধু নয়, অন্যান্য বিষয়গুলো আর কতটা কি আপডেট হচ্ছে, মানুষের কি কি করণীয়, সে সমস্ত বিষয় নিয়ে আপনারা চোখ রাখুন TV24 বাংলার পর্দায়। নমস্কার।